স্বাগতম মুভি ইনসাইটে, যেখানে আমরা আপনার প্রিয় মুভিগুলো বিশ্লেষণ করি। আজ আমরা 2010 সালের দক্ষিণ কোরিয়ার অ্যাকশন থ্রিলার দ্য ম্যান ফ্রম নোহোয়্যার নিয়ে আলোচনা করব, যা লি জং বম পরিচালিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওন বিন, যিনি এই চরিত্রের মাধ্যমে তার ক্যারিয়ারের একটি নতুন মাত্রা যোগ করেছেন। এটি প্রতিশোধ, মুক্তি এবং অসম্ভাব্য বন্ধুত্বের একটি চমকপ্রদ গল্প, যা আপনার মনকে ছুঁয়ে দেবে। এই মুভিটি অ্যাকশন থ্রিলার হলেও এর ইমোশনাল দিকটি অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এই মুভি থেকে আমরা অনুধাবন করতে পারি, আপনি যদি কোনো মানুষকে ভালোবেসে ফেলেন, তাহলে তাকে বাঁচানোর জন্য আপনি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারবেন। প্রস্তুত হন, কারণ আমরা এখনই শুরু করছি একটি প্রতিশোধ, মুক্তি এবং একজন মানুষ এবং একটি শিশুর অটুট বন্ধনের কাহিনী। চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই কয়েকজন পুলিশ একটা মাদক চোরার কারবারিকে ধরার জন্য উৎপত্তি রয়েছে। সেই পুলিশগুলো একটা গাড়িতে অবস্থান করছিল। তখন আমরা দেখি একজন লোক গাড়ি থেকে নেমে নাইট ক্লাবের ভেতর ঢুকে যায়। আমরা দেখতে পাই আগে থেকেই নাইট ক্লাবে পুলিশের একজন অবস্থান করছিল। সেই পুলিশই তাদেরকে ভেতরে সব খবরাখবর দিচ্ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পারি ভেতরে যে গ্যাংস্টার ছিল সে ব্যাগটা একটা ওয়েটার বয়কে দেয় কৌশলে। যখন সে গ্যাংস্টার কাজ শেষ হয়ে যায় তখন সে চলে যেতে থাকে, কিন্তু সেই সময় সে পুলিশগুলো এসে তাকে ধরার জন্য ধস্তাধস্তি করতে থাকে এবং এক পর্যায়ে তাকে ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পারি যে ওয়েটার বয়কে ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটা নিয়ে লকার রুমের দিকে যায়। সেখানে সে একজনকে ফোন করে বলে জিনিসটা পেয়েছে, সে নিয়ে আসছে। কিন্তু লকারের রুমে আগে থেকেই নাইট ক্লাবে ডান্স করা মেয়েটি লুকিয়ে রয়েছিল। সুযোগ বুঝে ইলেকট্রিক শক দিয়ে ওয়েটার বয়কে বেহুশ করে ফেলে এবং ব্যাগ থেকে সেই ড্রাগসটা নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন ব্ল্যাক হুডি পরা লোক বাজার থেকে কিছু সদাই কিনে বাসায় যাচ্ছে। যখন বাসায় ঢুকে সেখানে একটা ছোট মেয়েকে দেখতে পায়। মেয়েটা হলো তার প্রতিবেশী। সে ছোট মেয়েটা তাকে বন্ধু মনে করে, তার সাথে বিভিন্ন ধরনের কথা বলে তার সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু আমাদের নায়ক এক্ষেত্রে মোটেও ইন্টারেস্ট নয়, সে শুধু কথা শুনে কিছু বলে না। তখন আমরা দেখতে পারি আমাদের নায়ক একটা পান শপ চালায়। এটা আসলে এরকম একটা দোকান যে দোকানে আপনি আপনার নিজের কোনো জিনিস বন্ধক রেখে টাকা নিতে পারবেন। তারপর আমরা দেখি সেই নায়ক সেই মেয়েটিকে খাবারের জন্য আমন্ত্রণ জানায়। তো আমরা খাবারের সময় দেখতে পারি মেয়েটি তার সম্পর্কে জানার জন্য চেষ্টা করে। মেয়েটি বলে, তোমাকে সবাই ক্রিমিনাল মনে করে, তুমি নাকি পালিয়ে বেড়াচ্ছ, আর আমার মা তোমার সাথে মিশতে মানা করে কারণ তুমি শিশু নির্যাতন করো। তারপর নায়কটি বলে, আমি কি আসলেই খারাপ? তখন মেয়েটি চারপাশে দেখে বলে, তুমি তো জেলখানার মধ্যেই থাকো। তারপর আমরা দেখি তার মা তাকে খুঁজতে এসেছে এবং তার নাম ধরে ডাকছে এবং নায়ককে শাসাচ্ছে এই বলে যে তুমি আমার মেয়ের সাথে মিশবে না, তুমি যদি তার সাথে কোনো উল্টাপাল্টা কিছু করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। যখন নায়ক পুরো দরজা খুলে দেয় তখন মেয়ে নিচে লুকিয়ে থাকায় দেখতে না পেরে বুঝতে পারে তার মেয়ে এখানে নেই। তারপর আমরা দেখি সুমির মা একটা ক্যামেরা বন্দুক দিয়ে কিছু টাকা ধার নেয়। সুমি হচ্ছে সেই ছোট মেয়েটির নাম। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে মোটা লোকটিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সে ছাড়া পেয়ে গেছে। যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় নাই, তাই তাকে ছেড়ে দিতে হয়েছে। তারপর আমরা দেখতে পারি সে ওয়েটার বয়কে মাফিয়া বস থাপড়াচ্ছে, তুমি আমার জিনিসটাকে হারিয়ে ফেললে। তখন সে ওয়েটার বয়টা জানে তার লোক সেই মহিলাকে খুঁজছে, শীঘ্রই পেয়ে যাবে। আমরা সেই মাফিয়া থেকে জানতে পারি চায়নাতে 160 কোটি লোক গাঁজা, 2.5 কোটি মেথ নামক ড্রাগস এবং 12 কোটির মতো হিরোইন খায়। আমরা বুঝতে পারি চায়নাতে বড় ধরনের মাদকের চালান তারা যোগান দেয়। মাফিয়া বসটা জানায় যে 3 দিনের মধ্যে ওই চাইনিজ সাপ্লায়ারদের সাথে দেখা করবে, এর আগে যেন হিরোইনের স্যাম্পলটা খুঁজে বের করে, তা না হলে তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার বাজারে বিক্রি করে দেবে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি সে ড্যান্সারের বয়ফ্রেন্ড বাসায় এসে সেই ড্রাগস সম্পর্কে জানতে চাচ্ছে এবং বলে, তুমি যে ড্রাগসটা নিয়েছো সেটা অনেক বড় মাফিয়ার, তোমার কাছে আর একদিন সময় দিলাম, ভালোই ভালো ড্রাগসগুলো ফেরত দিয়ে দাও, তা না হলে তুমি অনেক বড় মুসিবতে পড়বে, তারা অনেক ভয়ানক। কিন্তু কোনো মতে সে ড্রাগসটা দিতে অস্বীকৃতি জানায়। তার বয়ফ্রেন্ড ড্রাগসটা না নিতে পেরে চলে যায়। যাওয়ার সময় সুমিকে দেখে বলে, মাও যেমন মেয়েও তেমন। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি সে ড্রাগসটার মেয়েটি ড্রাগ অ্যাডিক্ট। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি সুমির মা তাকে বাইরে খেলার জন্য যেতে বলে। তখন আমরা দেখি সুমির মা ড্রাগস নিচ্ছে। তারপর সুমি মেয়েটি তার পাশের প্রতিবেশীর কাছে যায় এবং বলে তার আম্মুর বয়ফ্রেন্ড চলে গেলে সে চলে যাবে। তো আমাদের নায়ক সুমিকে ঘুমানোর জন্য কাঁথা ও বালিশ দেয়। পরের দিন আমরা সকালে দেখি মেয়েটি চলে যায়। চলে যাওয়ার আগে একটা চিঠি লিখে যায়, যে চিঠিটা দেখে নায়ক প্রথমবারের মতো হাসে এবং তার হাতের আঙুলের নখে একটা অ্যাংরি ইমোজি এঁকে দেয়। তারপর আমরা দেখি নায়ক একটা বাসে করে কোথাও যাচ্ছে। তার পরের দৃশ্যে আমরা দেখি সে একটি মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে রয়েছে, কিছু কল্পনা করছে। তো এখান থেকে আমরা জানতে পারি মেয়েটি তার গার্লফ্রেন্ড ছিল এবং সে প্রেগনেন্ট ছিল।
তারা দুজন সুখী দম্পতি ছিল। সেখান থেকে দৃশ্য চেঞ্জ হয়ে আমরা দেখি নায়ক বাসার ফেরার পথে সে সুমি মেয়েটিকে পুলিশ ধরেছে। এর কারণ হলো একটি বাচ্চা ছেলের ব্যাগ চুরি করেছে তার মা, পুলিশের কাছে বিচার দিয়েছে। তখন সে পুলিশ দুটি তার বাবা মার অ্যাড্রেস সম্পর্কে জানতে চাচ্ছে। তখন সুমি তাকে দেখতে পায়, তখন সে আঙুল করে দেখায়। তখন পুলিশ দুটো জিজ্ঞেস করে, ইনি কি তোমার বাবা? মেয়েটি আঙুল দিয়ে ইশারা করে বলে হ্যাঁ। তারপর আমরা দেখতে পাই নায়ক বুঝতে পেরেছে যে সে আবার কোনো কিছু চুরি করেছে, সেজন্য পুলিশ তাকে ধরেছে। তাই সে সেখান থেকে চলে যায় কিছু না বলে। সে মেয়েটি আশা করেছিল সে তাকে বাঁচাতে আসবে, কিন্তু বাঁচাতে না আসায় সে অনেক কষ্ট পায়। সেজন্য রাতে যখন তাদের দেখা হয় একটা দোকানে, তখন নায়ক মেয়েটিকে বলে, তুমি কি আমার উপর রাগ করে আছো? তোমার চুরি করাটা ঠিক হয় নাই। তখন মেয়েটি সেখান থেকে একটা জিনিস নিয়ে লুকিয়ে চলে যেতে থাকে। তখন নায়ক সে জিনিসটার দাম দেওয়ার জন্য দোকানদারকে দিতে চাইলে তখন দোকানদার তাকে উপদেশ দেয়, বাচ্চারা তার ভুল থেকে শিখে, আর বলে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, সন্তানের স্নেহ ভালোবাসা দিতে হয়। এবং সেই বৃদ্ধ লোকটি আরও বলে তার দোকানে নিয়ে আসতে, যেভাবে অন্যরা তার সন্তানদেরকে নিয়ে আসে। ওর নায়ক সুমির পেছনে যেতে যেতে একটা গলির সামনে আসে। তখন সুমি নায়কের কাছে যায় এবং তার MP3 ডিভাইসটি ফেরত চায় এবং তার বদলে সে একটা লাকি কার্ড দেয় তার কাছে টাকা না থাকায়। এবং সে বলে, এই মিস্টার, আমিও তোমাকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছি তাই না? এই জন্য তুমি আমাকে ইগনোর করেছো, যেভাবে আমার টিচার এবং সহপাঠীরা করে। তাছাড়া আমার মাও আমাকে বলে আমি যদি কোনো দিন হারিয়ে যাই তাহলে বাসার অ্যাড্রেস এবং ফোন নাম্বার যেন ভুলে যাই, কোনো দিন ফিরে না আসি। আমি তোমাকে ঘৃণা করতে পারি না, কারণ আমি যদি তোমাকে ঘৃণা করি তাহলে এই পৃথিবীতে আমি পছন্দ করি এমন কোনো মানুষ থাকবে না, তাই আমি তোমাকে ঘৃণা করতে পারি না। সত্যি এই দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল। এতে আমরা বুঝতে পারি মেয়েটি ছোটবেলা থেকে আদর স্নেহ পায়নি। তাছাড়া পৃথিবীতে আমাদের নায়ককে সে অনেক পছন্দ করে, বন্ধু ভাবে, কিন্তু সে তাকে পছন্দ করে না, ভালোবাসে না। একরাশ দুঃখ নিয়ে মেয়েটি চলে যায়। তারপর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওয়েটার বয়টি ছিল সে তার ভাইকে সেই মহিলাকে পাওয়া গেছে বলে জানায় এবং তার কাছ থেকে সে ড্রাগসটা নিয়ে আসার জন্য বলে। সুমি যখন বাসায় পৌঁছায় তখন দেখতে পায় তার মাকে বেঁধে নির্যাতন করা হচ্ছে। ড্রাগসটা কোথায় আছে সেটা জানার চেষ্টা করছে। তার মা ইশারায় তার মেয়েকে চলে যেতে বলে, কিন্তু সুমিকে তারা ধরে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি নায়কের বাসায় তালা কেটে দুজন ভেতরে অপেক্ষা করছে এবং তাকে জানায় তারা একটা জিনিস খুঁজছে এবং সেই জিনিসটা তাকে যেন দিয়ে দেয়। তখন নায়ক তার মানিব্যাগটি তাদের সামনে দেয়। তখন তারা হাসতে থাকে। তারা বলে, আমরা কি মানিব্যাগ চুরি করার জন্য এখানে এসেছি? ভালোই ভালো, জিনিসটা দিয়ে দেয়। তখন চোখের পলকে মানিব্যাগ দিয়ে চাকুটা সরিয়ে ফেলে। তখন ভয় পেয়ে মাফিয়াটা পিছে চলে যায়। এটা দেখে বডি বিল্ডার মাফিয়াটা তার সামনে যায়। পরে আমরা দেখতে পারি তাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলা হয় এবং সে মাটিতে পড়ে যায়। তারপর আরেকজন মাফিয়া ফোন করে নিচে থাকা ওয়েটার বয় মাফিয়ার ভাইকে বলে সে অনেক শক্তিশালী। তখন গাড়ির ভেতর থেকে একজন সে ঘরের ভেতর যায়, গিয়ে তাকে ফোন দিয়ে কথা বলার জন্য। তখন আমাদের নায়ক বলে এখান থেকে চলে যেতে, তা না হলে সে পুলিশ ডাকবে। তখন সে মাফিয়াটি বলে, তুমি আমার জিনিসটা দিয়ে দাও, আমরা চলে যাব। তারপর বলে, তোমাকে গতকাল মহিলাটি যে ক্যামেরা ব্যাগটি দিয়েছিল সে ক্যামেরা ব্যাগটি ফেরত দিতে। যেহেতু আমাদের নায়ক পণ শপ চালায় এবং সেই ব্যাগটির মধ্যে থাকা ক্যামেরার বিনিময়ে সুমির মা কিছু টাকা ধার নিয়েছিল, সে টাকা ফেরত দিতে বলে। তখন সেই মাফিয়াটি বলে, এই সামান্য কটা টাকার জন্য তুমি মা ও মেয়েকে মেরে ফেলবে? তখন আমরা বুঝতে পারি মা ও মেয়েকে তারা কিডন্যাপ করেছে। আমাদের নায়ক তাদের আওয়াজ শুনতে পেরে ব্যাগটা দ্রুত তাদের কাছে দিয়ে দেয়। তারপর আমরা দেখতে পারি সে মাফিয়া ক্যামেরা ব্যাগের মধ্যে থেকে দুটি ড্রাগসের স্যাম্পল পায়। ড্রাগসের স্যাম্পল নেওয়ার পর যে মোটা লোকটা শুয়েছিল তাকে গুলি করে চলে যায়। আমাদের নায়ক তাকে ধরার জন্য চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। যাওয়ার আগে সে মাফিয়াটা তার ফোন রেখে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই সে ফোনে একটা কল আসে এবং তাকে একটা গাড়ির নাম্বার দেওয়া হয় এবং সে গাড়িতে করে একটা জায়গা থেকে একটা প্যাকেট নিয়ে তাদের দেওয়া ঠিকানায় ডেলিভারি দিতে বলে। তা আমরা দেখতে পারি সে প্যাকেটের মধ্যে একটা ড্রাগসের স্যাম্পল ছিল। তখন আমাদের নায়ক সবকিছু বুঝে যায়। তারপর আমাদের নায়ক সে কিডন্যাপারদের দেওয়া ঠিকানায় চলে যায়। সেখানে আমরা দেখতে পারি সে মাফিয়া বস আমাদের নায়ককে দেখে মনে করে সে চায়না থেকে এসেছে। যাদের সাথে সে মিটিং করবে সেই জন্য একজন চাইনিজ ট্রান্সলেটরও সাথে রাখে। তো নায়ক এসে সমাদর করার জন্য চা খেতে বলে, কিন্তু সে খায় না, সে ড্রাগসটা তার কাছে দেয়। তখন সে মাফিয়া বস বিচলিত হয়ে যায়, তাকে কে পাঠিয়েছে জিজ্ঞেস করে। তখন আমাদের নায়ক বলে, তুমি যেভাবে বলেছ আমি সেভাবে করেছি, তাদেরকে তুমি ছেড়ে দাও। তখন সে মাফিয়া কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন আমরা পরের দৃশ্যে দেখতে পারি
যে ওয়েটার বয়কে এই মাফিয়া বস মেরেছিল সে প্ল্যান করে ড্রাগস্টার নায়ককে দিয়ে তার কাছে পাঠিয়েছে এবং পুলিশের কাছে খবর দিয়ে দিয়েছে। আমরা দেখতে পারি পুলিশ তাদের ফোর্স নিয়ে সেই জায়গায় চলে যায়, সেখানে গিয়ে সকলকে ধরে ফেলে, কিন্তু মাফিয়া বস অন্য একটা দরজা দিয়ে পালিয়ে যায় আর আমাদের নায়ককে বারান্দা দিয়ে ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যবশত নিচে নেট থাকায় আমাদের নায়ক বেঁচে যায়, কিন্তু যখন দেখে মাফিয়া বস পালিয়ে যাচ্ছে তখন সে নেট কেটে তার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরার জন্য। একটা গাড়ি নেয় এবং তাকে ধাওয়া দিতে দিতে এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট করে। সে মাফিয়া বস পালিয়ে যায় সুযোগ বুঝে, কিন্তু যখন নায়ক সে গাড়ি থেকে নামে তখন গাড়ির পেছনের সিটে দেখতে পায় সুমির মা নগ্ন দেহ এবং তার চোখ এবং বডি কাটাছেঁড়া রয়েছে। এই থেকে আমরা বুঝতে পারি তার দেহ থেকে চোখ সহ দেহে যে সকল অঙ্গ বিক্রি করা যায় সবকিছুই বের করে ফেলেছে। এই দৃশ্যটা খুবই মর্মাহত ছিল। সকল পুলিশ সদস্য নির্বিকার দৃষ্টিতে তাকিয়েছিল এবং আমাদের নায়ক সেখানে ফ্রিজ হয়ে গিয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সুমির মা মারা গিয়েছে এত বীভৎসভাবে। তার পরের দৃশ্যে আমরা দেখতে পারি সুমির মার বাসায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। তারপর একজন পুলিশ সদস্য ফোন করে বলছে আমাদের নায়কের নাম চাটেক এবং সে শিওলে থাকে, কোনো প্রকার অপরাধ তার বিরুদ্ধে রেকর্ড নেই। কিন্তু 1998 থেকে 2006 সাল পর্যন্ত কোনো রেকর্ড নেই। যে পুলিশ অফিসার সে মাফিয়া বসের সাথে লিঙ্ক খুঁজতে বলে এবং তার সম্পর্কে আরো ইনফরমেশন জোগাড় করতে বলে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি আমাদের নায়ক মানে চাটেককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সুমির মা ছবি দেখিয়ে বলে তার রক্তের শিরা ফেটে গেছে, কারণ যখন তার চোখ উপড়ে ফেলা হচ্ছিল তখন সে জ্যান্ত ছিল। কিন্তু আমাদের নায়ক কিছু বলছিল না, চুপচাপ শুনছিল। তখন এক পুলিশ সদস্য এসে চাটেককে এটা জিজ্ঞেস করে, তখন সে জানায় রেকর্ডের উপর লক লাগানো আছে। তারা চাটেক সম্পর্কে 1998 থেকে 2006 সাল পর্যন্ত কিছুই জানে না, কারণ তার রেকর্ডের উপর লক লাগানো আছে। তারপর আমরা দেখতে পারি আমাদের নায়কের কাছে যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো সেই জিনিসগুলোর মধ্যে সুমির দেওয়া সেই লাকি কার্ডটা দেখতে পাই। তখন সে সুমির কথা চিন্তা করে। যখন পুলিশের পক্ষ থেকে খাবার দেওয়া হয় তখন সে তার হাত কড়া খুলে দিতে বলে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি আমাদের নায়ক পুলিশদেরকে বেধড়ক মেরে থানা থেকে চলে যায়। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি সুমির মার বয়ফ্রেন্ড একটা দোকান থেকে বের হয়, তখন একটা বৃদ্ধ মহিলার সামনে থেকে একটা গাড়ির নাম্বার জিজ্ঞেস করে, সেটা তার ছেলের গাড়ির নাম্বার নাকি জিজ্ঞেস করে বলে যে মিলিয়ে দেখতে। যখন সে গাড়ির সামনে নাম্বার মিলাতে যায় তখন গাড়ি থেকে কয়েকজন লোক নেমে তাকে গাড়ির ভেতর উঠিয়ে নেয় এবং সুমিকে মহিলার কাছে ফেলে দেয়। সে বৃদ্ধ মহিলা সুমিকে তার মার কাছে নিয়ে যাবে বলে তাকে সাথে করে নিয়ে যায় এবং একটি ঘরে আটকিয়ে রাখে। সেখানে আমরা দেখতে পারি অনেকগুলো ছোট ছোট বাচ্চারা রয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি চাটেক একটা ময়লার আবর্জনার মধ্যে ফেলে দেওয়া সে মাফিয়াদের দেওয়া মোবাইল কুড়িয়ে নেয়, যেটা সে ফেলে গিয়েছিল। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি সে পুলিশ অফিসাররা সিসিটিভি ক্যামেরাতে দেখছে কিভাবে চাটেক সে পুলিশগুলোকে মেরে পালিয়ে যায়। তারা এটা দেখে বুঝতে পারে চাটেক কোনো সাধারণ কোনো মানুষ নয় এবং তার রেকর্ড জানার জন্য তারা একটা বুদ্ধি বের করে। তারা হোয়াইট হাউসে একটা মেল করে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে। চাটেকের নামে আই উইল কিল ইউ এই মেসেজ করে, কারণ তার উপর যে লক ছিল তা 011। এটা একটা মিলিটারি ইন্টেলিজেন্স এর লক। একজন সিভিলিয়ানের উপর কিভাবে মিলিটারি ইন্টেলিজেন্স এর লক থাকে তা তারা বুঝতে পারছিল না। তারা এই বুদ্ধিটি খাতায়, কারণ এরকম একটা ঘটনা ঘটেছিল। একজন ক্লাস 3-তে পড়া একটা বাচ্চা হোয়াইট হাউসে আই উইল কিল ইউ সেম মেসেজ করেছিল এবং আমেরিকান FBI তখন এটা ইনফরমেশন সম্পর্কে জানতে চেয়েছিল। তাদের প্ল্যান ছিল যখন তারা চাটেকের নাম ইমেইলটি পাঠাবে তখন FBI চাটেক সম্পর্কে জানতে চাবে, তখন NIS মানে ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস তার ইনফরমেশন আনলক করে দিবে, তখন তারা চাটেক সম্পর্কে জানতে পারবে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই সুমির মার বয়ফ্রেন্ডকে সেই অপর মাফিয়া দল জিজ্ঞেস করছে যে তোমাদের সাথে কে কে আছে এবং সেই পনশপ দোকানদারের সাথে তোমার কি সম্পর্ক। তখন সুমির মার বয়ফ্রেন্ড কিছুই জানে না জানায়। তখন তার কাছ থেকে কোনো ইনফরমেশন না পেয়ে তাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলা হয়। তারা দুই ভাই খাওয়ার সময় যখন কথাবার্তা বলছিল তখন আমরা জানতে পারি রামরোহান নামক একজনকে পাঠায় মিস্টার অহকে মারার জন্য। মিস্টার অহ হলেন সেই মাফিয়া দুই ভাইয়ের বস। পরের দৃশ্যে আমরা দেখি সে মিস্টার অহ এর আস্তানায় যায় এবং সেখানে মিস্টার অহকে মেরে ফেলে। তারপর আমরা দেখি যে ইমেলটা পাঠানো হয়েছিল হোয়াইট হাউসে সেই ইমেল এর ট্রিকটা কাজ করে। তার রেকর্ডের উপর যে লক ছিল তা উঠিয়ে নেয়। সেই পুলিশ জানায় চাটেক একজন স্পেশাল ফোর্স এজেন্ট ছিল, মিলিটারি কমান্ডারের। সে 1998 থেকে 2006 সাল পর্যন্ত বিভিন্ন মিশনে অংশগ্রহণ করেছেন এবং তার মিশনের জন্য সে পুরস্কারও পেয়েছে। বিভিন্ন সময় সে বিভিন্ন ধরনের ইনকাউন্টার মিশনে যোগ করেছিলেন। তাছাড়া সে কিডন্যাপার, ড্রাগস ডিলার এবং বিভিন্ন ধরনের অপরাধীদের ধরতে সফল হয়েছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই চাটেক একটা লোকের কাছে যায় সেই মাফিয়ার রেখে যাওয়া ফোন নিয়ে
এবং জানতে চায় এই ফোন কার কাছে সে বিক্রি করেছে। প্রথমে সেই লোক বলতে চায় নাই, কিন্তু পরে কিছু উত্তম মাধ্যম খেয়ে সে সবকিছু বলে দেয়। সেখান থেকে আমরা জানতে পারি যার কাছে সে মোবাইল বেচেছিল সে একজন অর্গান ট্রাফিকার। সে অবৈধভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, যেমন হার্ট, কিডনি, লিভার, চোখ। সে একটা কার্ড চারটেককে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি সে কার্ডের দেওয়া ফোন করায় অন্য একজনকে দিয়ে। এই লোকটা ছিল ফোন বিক্রেতার কাছে সেই লোক যে ফোন বিক্রেতা থেকে টাকা ধার নিয়েছিল, ফেরত দিতে না পারে তাকে ধরে নির্যাতন করছিল। চারটেক তার টাকা পরিশোধ করার কথা বলেছিল যদি তার কথা মতো কাজ করে দেয়। তো সেখানে গিয়ে সেই মাফিয়াদের একজনের সাথে দেখা করে। দেখা হওয়ার সাথে সাথে সে চারটেককে চিনে ফেলে এবং তাদের সাথে ফাইট হয় এবং মারামারি এক পর্যায়ে পুলিশ এসে পড়ায় তারা পালিয়ে যায়। মারামারির এক পর্যায়ে চারটেকের গায়ে গুলি লাগে। চারটেক যখন তাদেরকে ধরতে না পেরে গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকে তখন সেই মাফিয়া তাকে ফোন করে। তখন চারটেক জিজ্ঞেস করে সুমির মাকে কেন তারা মেরে ফেলে। তখন সে জানায় আরো 3 জনের জীবন বাঁচিয়েছে, তার মানে সুমির মার অঙ্গ অন্য 3 জনের দেহে লাগানো হয়েছে। তারপর আরো বলে সুমিকে তার মার মতোই অবস্থা করবে। তাছাড়া এই সকল বাচ্চাদের চোখের ডিমান্ড অনেক, এগুলো অনেক উচ্চ মূল্যে বিক্রি করা যায়। তখন চারটেক তাদের শীঘ্রই ধরবে বলে ওয়ার্নিং করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি চারটেক একটা নির্জন জায়গায় বসে রয়েছে অসুস্থ হয়ে। সেখানে একটা ট্রাক ড্রাইভার তাকে তার বাসায় নিয়ে গুলি বের করে সুস্থ করে দেয়। তারপরের দৃশ্যে আমরা দেখি চারটেক তার চুল কেটে তৈরি হচ্ছে ফাইনাল ফাইট দেওয়ার জন্য। তারপর আমরা দেখি চারটেককে সে পুলিশ অফিসার ফোন করেছে এবং সুমিকে যে সে খুঁজছে তা সে জানে, এবং সুমিকে সে একটা এটিএম বুথের সামনে দেখেছিল তা সে জানায়, কারণ সেই পুলিশ অফিসার জানে সুমিকে সে খুঁজতে সে ওই জায়গায় ঠিকই আসবে। যখন আসবে তখন চারটেককে ধরে ফেলবে। তারপরের দৃশ্যে আমরা দেখি চারটেক রাতেই সেই জায়গায় যায় এবং আশেপাশে দেখে একই রকম খেলনা দিয়ে তারা বাচ্চাদের দিয়ে মাফিয়ারা তাদের ড্রাগসের ডেলিভারি দেয়। তারপর আমরা দেখি রামরোহান যে মাফিয়াটা ছিল সে সুমিকে একটা বনরুটি দেয় খাবার জন্য। তখন সুমি খেয়াল করে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, সে একটা পট্টি লাগিয়ে দেয়। তারপর আমরা দেখতে পারি পুলিশ এয়ারপোর্টে একজন মাদক চোরা কারবারিকে ধরে। তার কাছে যখন সুমির খবর সম্পর্কে জানতে চাওয়া হয় তখন সে জানায় তার উপযুক্ত বয়স হয় নাই তার অঙ্গ বিক্রি করার জন্য, কিন্তু একটা সময় যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তার অঙ্গগুলো বিক্রি করে দিবে। এক প্রকার বলতে গেলে তারা সেই ছোট বাচ্চাগুলোকে পেলে বসে বড় করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য। তারপর সে আরো জানায় চাইনিজ মাফিয়ারা একটা সিস্টেম তৈরি করেছে যেখানে দরিদ্র পরিবারের বাচ্চাদেরকে ব্যবহার করে তারা মাদকের চোরা কারবারি করে, কারণ বাচ্চাদের দিয়ে কাজ করালে পুলিশের চোখ সহজে ফাঁকি দেওয়া যায়, কেউ সন্দেহ করে না। তাছাড়া বাচ্চাদের দিয়ে কাজ করালে কম টাকা করানো যায়। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি সকালে চারটেক সেই জায়গায় গিয়ে সবকিছু অবজার্ভ করছে, কিভাবে তারা এই সিস্টেমটা চালাচ্ছে। আমরা দেখি বাচ্চাদের দিয়ে মাদক আনা থেকে ডেলিভারি পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। আমরা দেখি সুমিও এই কাজে জড়িত রয়েছে, কিন্তু একটা সময় চারটেক পুলিশের সামনে পড়ে যায়। তখন পুলিশ তাকে সন্দেহভাজন মনে হলে তাকে ধরার জন্য চেষ্টা করে। তখন চারটেক জানালা দিয়ে পালিয়ে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে একটা গাড়িকে ফলো করে, কারণ সে গাড়িতে একটা বাচ্চা উঠে চলে যেতে দেখেছে। চারটেক গাড়ি ফলো করে সেই মাফিয়াদের আস্তানায় যায়। সেখানে গিয়ে দেখতে পারে ছোট ছোট বাচ্চাদের দিয়ে ড্রাগস বানানো হচ্ছে এবং প্যাকেট করা হচ্ছে। চারটেক সুমির মতো কাউকে দেখতে পায়, কিন্তু সে সুমি ছিল না। পরে একজন বাচ্চা এই কেমিক্যালের ভেতর কাজ করতে না পেরে বেহুশ হয়ে যায়। তখন মাস্ক পরিহিত একজন যখন মাস্ক খুলে তখন আমরা দেখতে পারি সেই মাফিয়া 2 ভাইয়ের ছোট ভাই সেখানে রয়েছে। তখন আমরা দেখি অপর পাশের রুমে যাদের মেরে অঙ্গ প্রত্যঙ্গ বের করা হয় তাদেরকে সে মর্গের রুমে রাখা হয়। সেখানে আমরা মিস্টার অহকে দেখি তার অপর পাশের রুমে একজন বাচ্চার অপারেশন করার জন্য তৈরি হচ্ছিল। তখন চারটেক গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ পেয়ে সেই 2 ভাই মাফিয়া ছোট ভাই এগিয়ে আসলে তার পায়ের মধ্যে গুলি করে বেঁধে রাখা হয় এবং সে বড় ভাইকে ফোন করে সুমিকে তাকে 1 ঘন্টার মধ্যে দিয়ে দিতে বলে, কিন্তু সেই মাফিয়া তার একজন লোককে বলে রামরোহানকে সুমির চোখ বের করে ফেলতে। তারপর আমরা দেখি চারটেক গ্যাস সিলিন্ডারের আগুন দিয়ে সেই মাফিয়াকে মেরে ফেলে এবং সেই বাচ্চাগুলোকে মুক্ত করে দেয়। তারপরের দৃশ্যে আমরা দেখি রামরোহান সুমিকে তার চোখ তুলে ফেলার জন্য নিয়ে গেছে। পরে আমরা দেখতে পারি সে বৃদ্ধ মহিলার আস্তানায় পুলিশ গিয়েছে তাদেরকে ধরার জন্য। তারপর আমরা দেখি এক সার্জন সুমির চোখ তোলার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। তখন রামরোহানকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। তারপরের দৃশ্যে আমরা দেখি চারটেক সে বড় ভাই মাফিয়াদের আস্তানায় যায়। তখন সে মাফিয়া জিজ্ঞেস করে তুমি এই বাচ্চাটার জন্য এত কিছু করলে কেন? তখন চারটেক বলে সে আমার প্রতিবেশী ছিল। তখন মাফিয়া তার ভাই সম্পর্কে জিজ্ঞেস করে তার ভাই কোথায়? তখন চারটেক সুমিকে আগে দিতে বলে। তখন সে মাফিয়া একটা কাচের জারে 2টা চোখ রাখা জার তার কাছে দেয়, সেইটা সুমির বলে তাকে জানায়। এটা দেখে চারটেক খুবই ভেঙে পড়ে। সে যাকে ভালোবাসে
সেই এই দুনিয়া থেকে চলে যায়। একে তো তার ওয়াইফ চলে গেল, এখন সুমি। সে তখন সেই মাফিয়ার লোকদের সাথে তুমুল লড়াই করে। এই লড়াইটা খুবই ব্রুটাল ছিল। সত্যি কথা বলতে এই শেষ এর অ্যাকশনটা খুবই দারুণ ছিল। বিশেষ করে রামরোয়ানের আর চাটেক, তাদের মধ্যে সে এক কঠিন লড়াই হয়। কেউই হার মানতে চাচ্ছিল না, কিন্তু এক পর্যায়ে রামরোয়ানকে চাটেক মেরে ফেলে। তারপর আমরা দেখি সে মাফিয়া টাকা পয়সা সবকিছু গুছিয়ে পালিয়ে যেতে থাকে। তখন চাটেক এসে তাকে গুলি করতে থাকে, কিন্তু গাড়ির ভেতর থাকায় গুলি লাগে না। তখন চাটেক গুলি করে গাড়ির পাংচার করে দেয়। তখন সে গাড়ির উপর উঠে সরাসরি গুলি করে, কিন্তু গাড়িটি বুলেট প্রুফ হওয়ায় গুলি লাগে না। তখন সে মাফিয়া খুশি হয়ে যায়, কারণ সে পুলিশকে খবর দিয়ে দিয়েছে। সে মনে করেছিল এই বুলেট প্রুফ গাড়ি ভেদ করে গুলি ঢুকবে না, কিন্তু চাটেক মিলিটারিতে কাজ করেছে। সে জানে কিভাবে বুলেট প্রুফ গ্লাস ভাঙতে হয়। সে এক জায়গাতেই অনেকগুলো গুলি করে। গুলি করতে করতে এক পর্যায়ে বুলেট প্রুফ গ্লাস ভেঙে যায়। সে মাফিয়ার শরীরে গুলি লাগে, পরে মাথায় গুলি করে তাকে মেরে ফেলা হয়। তারপর আমরা দেখি সে অতীতের কথা স্মরণ করছে, কিভাবে তার ওয়াইফ মারা যায়। সেখানে আমরা দেখি তার এই সফলতার জন্য তার অনেক শত্রু তৈরি হয়েছিল, যার কারণে তার স্ত্রীও তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়। সে দৃশ্যে আমরা দেখি চাটেকের স্ত্রী তাদের গাড়িতে অপেক্ষা করছিল এবং চাটেক ফোনে কথা বলছিল, কিন্তু চোখের পলকে একটা ট্রাক এসে তাদের গাড়িতে চাপা মারে এবং সেই ট্রাক থেকে একজন আততায়ী নেমে তাকে গুলি করে। তখন চাটেক মাটিতে লুটিয়ে পড়ে এবং পরে সেখানে পুলিশ এসে সেই আততায়ীকে ধরে ফেলে। চাটেক সুমিকে হারিয়ে আর পৃথিবীতে বেঁচে থাকতে চায় না, কারণ তার ওয়াইফের পরে একমাত্র সুমিকেই সে ভালোবাসত নিজের মেয়ে মনে করে। কিন্তু সেও আজ এই পৃথিবীতে নেই, তাই সে আত্মহত্যা করার জন্য নিজের মাথায় পিস্তল ঠেকায়। সে গুলি করতে যাবে, তখনই সুমি পিছন থেকে ডাক দেয়। তখন সে পিছন তাকায়। তখন সুমি বলে, শেষমেশ তুমি এসেছো আমাকে বাঁচানোর জন্য। আমি তোমাকে বাঁচাতে বলিনি, তারপরেও তুমি এসেছো। তখন সুমি তাকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল, কারণ সুমি ছোটবেলা থেকে সে কোনো আদর স্নেহ পায় নাই, কারণ তার মা একজন ড্রাগস অ্যাডিক্ট ছিল। তাকে কেউ মন থেকে ভালোবাসে নাই। আজ প্রথম তাকে কেউ মন থেকে ভালোবেসে তাকে বাঁচাতে এসেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সুমি কিভাবে ফিরে আসলো। আসলে যখন সুমির চোখ তুলে ফেলার জন্য সার্জনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন রামরোয়ান সুমির মায়াবী মুখ দেখে তাকে আর মারতে পারেনি, বরং সেই সার্জনের চোখ উপড়ে ফেলা হয়েছিল। রামরোয়ান সেই চোখই তার বসের কাছে এনে দিয়েছিল, যা আমরা পরে পুলিশের কাছে সেই সার্জনের ডেড বডি দেখতে পারি। তারপরের দৃশ্যে আমরা দেখি সুমিকে চাটেক সে বৃদ্ধ দোকানদারের কাছে নিয়ে যায়। একজন বাবা যেমন তার সন্তানকে নিয়ে যায় শপিং করাতে, চাটেক তখন সেই দোকান থেকে বিভিন্ন জিনিস কিনে দেয় সুমিকে। তারপর সুমিকে সরি বলে সেই দিন সুমিকে বাঁচাতে না যাওয়ায়, কারণ সে জানায় যাকে সে ভালোবাসে সে এই দুনিয়া থেকে চলে যায়। তাই সে কাউকে ভালোবাসে না। সে ভয় পায়, কারণ সেও যদি চলে যায়। তারপর সুমির কাছে চাটেক একটা হাক চায়, শেষবারের মতো, কারণ সুমিকে হয়তো সে আর কখনো দেখতে পারবে না। এরই মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়। এই মুভিটি দেখে আমরা বুঝতে পারি, আপনি যদি কাউকে ভালোবেসে ফেলেন, তাকে বাঁচানোর জন্য আপনি নিজের সবকিছু হারিয়েও তাকে বাঁচাতে চাবেন। বলতে গেলে সবকিছু হেরেও জিতে যাওয়া, যা চাটেক সুমিকে বাঁচানোর জন্য করে দেখিয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন এবং আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে চান, তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন।